মাত্র 21 বছর বয়সী এক অকুতোভয় সবে মাত্র নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটি মহিলা, একজন বাঙালি মহিলা দাঁড়িয়ে রয়েছেন সেই সময়কার বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের সামনে এবং সেই কনভোকেশন রুমে তিনি উপস্থিত হয়েছেন নিজের সদ্য কমপ্লিট করা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য। কিন্তু সেই দিন সেই রুমে উপস্থিত আর কেউ জানে না যে এই মহিলার গ্রাউনের তলায় রয়েছে একটি 5 চেম্বার বিশিষ্ট বেলজিয়াম রিভলভার, যেটি তাকে সংগ্রহ করে দিয়েছিলেন তারই সতীর্থ সুধীর ঘোষ। এবং সেই সময় সেই দিনে সেই পিস্তলের দাম ছিল 280 টাকা। মুহূর্তের মধ্যেই এই 21 বছর বয়সী অকুতোভয় নারী, বাঙালি নারী, সেই দিন গুলি ছোড়ে স্ট্যানলি জ্যাকসনকে উদ্দেশ্য করে। প্রথম গুলিটা একদম জ্যাকসনের গা ঘেঁষে বেরিয়ে যায়। পরবর্তীকালে তিনি আরও 4-4টে গুলি ছুড়লেও একটি গুলিও কিন্তু লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারেনি। অর্থাৎ বলা যায় যে সেই দিন এই অকুতোভয় 21 বছর বয়সী বিপ্লবী মহিলা নিজের কর্মকাণ্ডে ব্যর্থ হয়েছিল। বলাই বাহুল্য যে এরপর ইংরেজ সরকার দ্বারা তিনি গ্রেফতার হয়েছিলেন এবং বহু বছর তিনি কারাগারে কাটিয়েছিলেন। এরপরে কিন্তু বাংলার যে সমস্ত যুবতী মহিলারা ছিলেন তাদের মনে কিন্তু স্বাধীনতা সংগ্রামের এক ঝড় তুলে দিয়েছিলেন এই 21 বছর বয়সী মহিলা। এই মহিলা কিভাবে এত মনে সাহস পেলেন সেটা জানার জন্য এই কথাটা বলে রাখা উচিত যে ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে এসেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু তার বাড়িতে প্রত্যহ যাতায়াত করতেন। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে কথোপকথনে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা কিভাবে আসতে পারে, হিংসার পথে নাকি অহিংসার পথে? নেতাজি সুভাষচন্দ্র বসু সামান্য হেসে বলেছিলেন যে ভারতবর্ষকে স্বাধীন করতে গেলে প্রথমে ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার জন্য একেবারে উন্মাদ পাগল হয়ে উঠতে হবে। ঠিক যেমনভাবে মানুষ যখন কোনো কিছুকে চায়, কোনো কিছুকে পেতে চায়, তখন তার জন্য পাগল হয়ে ওঠে। আর ঠিক এই মতো অবস্থায় এই প্রশ্নের কোনো ভ্যালু বা কোনো প্রয়োজনীয়তাই থাকবে না যে ভারতবর্ষের স্বাধীনতা আসলে কিভাবে আসবে, অহিংসায় না হিংসার মাধ্যমে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বলা এই অত্যন্ত সহজ অথচ গভীর প্রশ্নের উত্তর উদ্বুদ্ধ করেছিল এই বীণা দাসকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যেখানে আমরা কথা বলবো মাত্র 21 বছর বয়সী এই বীণা দাসকে নিয়ে, যার কথা হয়তো আমাদের পাঠ্যপুস্তকে বা ইতিহাস বইতে সেভাবে জায়গা করে নিতে পারেনি, কিন্তু কি যায় আসে। আজকের এই ভিডিওতে ওয়েক আপ উইথ কেডির চ্যানেলে আমি তার কথাই আপনাদের কাছে নিয়ে আসবো। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। 1911 সালের 24শে আগস্ট কৃষ্ণনগরে পিতা বেণীমাধব দাস ও মাতা সরলা দেবীর ঘরে কোল আলো করে জন্মগ্রহণ করেন এই বীণা দাস। এবার এই বীণা দাসের পিতা বেণীমাধব দাস কে ছিল সেটা একটু আলোচনা করাটা অত্যন্ত জরুরি। নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক ছিলেন এই বেণীমাধব দাস। কটকের রেভেনশন স্কুলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু পড়াশোনা করতেন সেখানেই তিনি এই বেণীমাধব দাসের সংস্পর্শে এসেছিলেন এবং এই বেণীমাধব দাসের কথা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখনীতে বারবার উঠে এসেছে। শুধুমাত্র তাই নয়, এই বেণীমাধব দাস কিন্তু ব্রহ্ম সমাজের সঙ্গেও যুক্ত ছিল। বেণীমাধব দাস ব্রাহ্ম নেতা মনীষী কেশবচন্দ্র সেনের সংস্পর্শে আসেন এবং তিনি যোগদান করেন ব্রাহ্ম সমাজে এবং এই ব্রাহ্ম সমাজের প্রকাশনা ইন্ডিয়ান মেসেঞ্জার ও নববিধানের সঙ্গেও যুক্ত ছিলেন। অপরদিকে বীণা দাসের মা সরলা দেবী ছিলেন একজন নিঃস্বার্থ এবং নিষ্ঠাবান সমাজকর্মী। তিনি সমাজের নিঃস্ব মহিলাদেরকে নিয়ে তৈরি করেছিলেন একটি সমাজসেবী সংগঠন এবং তার নাম দিয়েছিলেন পুণ্যাশ্রম। বীণা দাস যেমন ছোটবেলা থেকেই পিতা মাতাকে পেয়েছিলেন যাদের মধ্যে একজন ছিলেন নিষ্ঠাবান সমাজকর্মী অর্থাৎ সমাজ সেবিকা, আর একজন ছিলেন একজন পণ্ডিত ব্যক্তিত্ব, ঠিক আর একদিকেই তিনি পেয়েছিলেন তার দিদি কল্যাণী দাসকে, যিনি ছিলেন আর একজন স্বাধীনতা সংগ্রামী। এবং খুব কম বয়স থেকেই এই দুই বোন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সেখানে নিজেদের নাম
নামকে নথিভুক্ত করেছিল। দেখুন, আসল যে ঘটনা বীণা দাসের জীবনে পরিবর্তন এনে দিয়েছিল, সেই ঘটনা ঘটার আগেও কিন্তু বীণা দাসের জীবনে ঘটে গেছিল অনেক রকমের ঘটনা, এবং সেই ঘটনাগুলো শুনলে আপনি আজকের দিনে দাঁড়িয়েও হয়তো আশ্চর্য হয়ে যাবেন। হয়তো আপনার মনে হবে যে এরকম একজন বীর স্বাধীনতা সংগ্রামী নারীর ইতিহাস কেন আজও আপনি শুনতে পারেননি। আসুন তাহলে সেরকমই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সেই সময় সবে মাত্র প্রকাশিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস, বলা যেতে পারে ব্রিটিশ বিরোধী উপন্যাস পথের দাবি। এবং এই পথের দাবি বেরোনোর মাত্রই কিন্তু ব্রিটিশ এই উপন্যাসকে ব্যান করেছিল, অর্থাৎ এই উপন্যাস সেই সময় নিষিদ্ধ ছিল। কিন্তু গোপন সূত্রে গোপন পথ ধরে এই উপন্যাসের প্রথম যে সংস্করণ সেটা কিন্তু প্রথম সপ্তাহে বিক্রি হয়ে গেছিল, এবং সেই বিক্রি হওয়া কপির একটি কপি এসে পৌঁছেছিল এই বীণা দাসের কাছে। বীণা দাসের সেই সময় খুব কাছেই ছিল ম্যাট্রিকুলেশন পরীক্ষা, কিন্তু ম্যাট্রিকুলেশন পরীক্ষার পড়াশোনাকে বাদ দিয়ে তিনি পড়ে ফেলেছিলেন এই পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই পথের দাবি উপন্যাস বীণা দাসের জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করেছিল, এবং তার ফলাফল কিন্তু তিনি পেয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষায়। ম্যাট্রিকুলেশনের ইংলিশ পরীক্ষায় যখন তাকে বলতে বলা হয়েছিল তার প্রিয় উপন্যাস নিয়ে, তখন বীণা দাস তার প্রিয় উপন্যাস পথের দাবিকে বিস্তৃত আলোচনা করে, এবং অবাক হয়ে যায় সেখানকার পরীক্ষক। এরপরে ঠিক যা হওয়ার তাই হয়েছিল। ম্যাট্রিক পরীক্ষায় তার নাম্বার ঠিক এই কারণে কিন্তু অনেকটাই কমে গেছিল। পথের দাবিকে বর্ণিত করতে গিয়ে ম্যাট্রিক পরীক্ষায় তিনি কম নম্বর পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার জীবনে তিনি ব্রিটিশ বিরোধী যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে কখনোই কোনো কারণে ব্রিটিশের সামনে মাথা নত করেননি। দেখুন, বীণা দাস ছোটবেলা থেকেই বুঝতে পেরেছিল যে ব্রিটিশের অত্যাচারের মানসিকতাটা কি ধরনের, এবং ব্রিটিশ যে আসলে ভারতবর্ষের সাধারণ মানুষকে কতটা ছোট চোখে দেখে তার উপলব্ধি কিন্তু তিনি অনেক ছোটবেলা থেকেই করতে পেরেছিলেন। তার একটা ঘটনা আমি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরি। ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রী যখন ছোটবেলায় তাদের স্কুলে আসতেন, তখন সেখানে একটি মহড়া হতো, এবং সেই মহড়ায় ব্রিটিশ ভাইসরয়ের পায়ের সামনে সে সমস্ত ছোট ছাত্রছাত্রীদের একটা কাজ করতে হতো। সেই কাজটা হচ্ছে তাদের হাতে থাকতো একটা ফুলের ডালি, এবং সেই ডালি থেকেই ফুল ছড়িয়ে দিতে হতো ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রীর চলার পথে। এবং এই কাজটা করায় আপত্তি ছিল এই বীণা দাসের, এবং এই মহড়ায় যখন বীণা দাসকে নিয়ে যাওয়া হয়েছিল তখন সেখান থেকে তিনি বেরিয়ে আসেন এবং পরিষ্কারভাবে এই কাজটি করতে তিনি মানা করে দেন। অর্থাৎ বুঝতে পারছেন কতটা ছোটবেলা থেকেই ব্রিটিশদের যে অত্যাচারের মানসিকতা, বা ব্রিটিশরা যে ভারতবর্ষের সাধারণ মানুষকে কতটা ছোট চোখে দেখতো, সেটাকে উপলব্ধি করতে পেরেছিলেন এই বীণা দাস। 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগদান করেন এই বীণা দাস, এবং এই দলের সাথে কাজ করতে করতে তার পরিচয় হয় সহবিপ্লবী সুভাষিনী গাঙ্গুলির সঙ্গে, এবং এই সুভাষিনী গাঙ্গুলির সহযোগিতায় বীণা দেবী বেঙ্গল রেভলিউশনারি পার্টিতে যোগদান করেন, এবং এর পরেই তিনি জড়িয়ে পড়েন বিভিন্ন সশস্ত্র বিপ্লবী কাজকর্মের সঙ্গে। এমনকি তার মায়ের তৈরি সংগঠন পুণ্যাশ্রমের গুদাম ঘরের ভেতরে তিনি মজুত করতে থাকেন বিপ্লবীদের জন্য অস্ত্র, বোমা এবং অন্যান্য সরঞ্জাম। 1930 সালের 25শে আগস্ট চার্লস টেগাটকে হত্যা করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, সেই ষড়যন্ত্র অংশগ্রহণ করেছিলেন এই বিপ্লবী বীণা দাস। কিন্তু চার্লস টেগাটকে হত্যা করার ষড়যন্ত্র বিফল হয়, এবং তারপরে এই সংগঠনের বহু বিপ্লবী কিন্তু ব্রিটিশের হাতে ধরা পড়ে, এবং তারপরে এই সংগঠন আস্তে আস্তে ভাঙতে শুরু করেছিল। কিন্তু মাত্র 19 বছর বয়সী এই বিপ্লবী বীণা দাসের মনে কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে আগুন জ্বলেছিল সেই আগুন কিন্তু নেভেনি, এবং ঠিক তার প্রমাণই আমরা পাই ইতিহাসের পাতায় মাত্র 2 বছর পরে, অর্থাৎ 1932 সালে। এবং এই ঘটনার পরে বীণা দাসের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। 1932 সালের 5ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে, এবং সেখানেই উপস্থিত ছিলেন সেই সময়কার 21 বছর বয়সী বাংলার বিপ্লবী মহীয়সী নারী বীণা দাস। এবং সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন নিজের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের এই সভায় স্ট্যানলি জ্যাকসনকে কিভাবে হত্যা করবেন তার সম্পূর্ণ প্ল্যানিং করেই এসেছিলেন এই বীণা দাস, এবং সেই দিন অনুষ্ঠানে স্ট্যানলি জ্যাকসনকে একেবারে চোখে চোখে রেখেছিলেন এই বীণা দাস। বীণা দাস হঠাৎ করেই তার চেয়ার ছেড়ে উঠে যান, এবং তার একটি শিক্ষকের কাছ থেকে তিনি জল চান, কিন্তু তার শিক্ষক তাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলেন, এবং বলেন যে স্ট্যানলি জ্যাকসনের বক্তৃতা
বক্তৃতা যখন শেষ হবে তখন তিনি এই বীণা দাসকে জল এনে দেবেন। এই কথোপকথনের মাঝামাঝি বীণা দাস তার নিজের চেয়ারে ফেরত না গিয়ে স্ট্যানলি জ্যাকসনের কাছাকাছি একটি চেয়ারে গিয়ে বসেন এবং মাত্র 3 মিনিটের ব্যবধানে হঠাৎ করে বীণা দাস তার গ্রাউন্ড থেকে বের করে নেন সেই 5 চেম্বার বিশিষ্ট বেলজিয়াম পিস্তল এবং প্রথম গুলি তিনি তাক করেন স্ট্যানলি জ্যাকসনের দিকে। কিন্তু দুর্ভাগ্যবশত স্ট্যানলি জ্যাকসনের গা ঘেঁষে বেরিয়ে যায় সেই গুলি এবং সেই গুলি গিয়ে লাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ডক্টর দীনেশ চন্দ্র সেনের গায়ে। বীণা দাস বুঝতে পারেন যে তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েননি। সেই পিস্তলে উপস্থিত আরও 4-4টি গুলি তিনি এই স্ট্যানলি জ্যাকসনের উদ্দেশ্যে ছোড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন একটা গুলিও লক্ষ্যবস্তু অর্থাৎ স্ট্যানলি জ্যাকসনের গায়ে গিয়ে লাগেনি। এরপরে সেই সভায় উপস্থিত কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সোহরাবর্দী স্টেজ থেকে লাফিয়ে পড়েন এই বীণা দাসের গায়ে এবং সেখানেই তিনি তাকে নিরস্ত করেন এবং তারপরে বীণা দাসকে গ্রেফতার করা হয়। বীণা দাসকে গ্রেফতার করার পরে কারাগারে তার উপর বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক অত্যাচার চলে। শুধুমাত্র তাই নয়, তার বাবা মাকে নিয়ে এসেও কারাগারে তার সামনে বিভিন্ন ধরনের অত্যাচার করা হয় এবং তার উপর চাপ দেওয়া হয় যাতে তিনি তার সতীর্থদের অর্থাৎ এই স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার যে ষড়যন্ত্র তাতে কারা কারা যুক্ত ছিলেন তাদের সবার নাম যাতে তিনি বলে দেন। কিন্তু এই বীণা দাস মানসিকভাবে এতটাই শক্ত ছিলেন যে তিনি কখনোই তার দলের অন্যান্য কারোর নাম বলেননি। অবশেষে তিনি ছাড়া পান। সাহিত্যিক মকরন্দ পরাঞ্জপের লেখা অনুযায়ী আমরা জানতে পারি যে এই বীণা দাস তার ট্রেনিং এর সময় বারবার পুলিশের জেরা এবং আইবি ডিপার্টমেন্টের অত্যাচার সহ্য করার ট্রেনিং নিত। কখনো তিনি সহ্য করতেন একাধিক বড় পিঁপড়ের কামড়, আবার কখনো তিনি আগুনের মধ্যে হাত রেখে ট্রেনিং করতেন। 1937 সালে প্রাদেশিক সরকার গঠন হওয়ার সময় বহু রাজবন্দীরা ছাড়া পেলে তার মধ্যে একজন ছিলেন এই বীণা দাস। এরপরে বীণা দাস ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন। কিন্তু ব্রিটিশ ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে এই বীণা দাস কি ধরনের একজন বিপ্লবী এবং সেই কারণে তারা আবার বীণা দাসকে 3 বছরের জন্য গৃহবন্দী করে রেখেছিলেন। পরবর্তীতে 1947 সালে তারই সহকর্মী জ্যোতিষ ভৌমিকের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে নোয়াখালী সফরে উদ্বাস্তুদের পুনর্বাসনের কাজেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এমনকি স্বামীর মৃত্যুর পরে তিনি কলকাতা থেকে চলে আসেন ঋষিকেশ। এমনকি স্বাধীন সরকারের দেওয়া পেনশনও তিনি নিতে চাননি। এতটাই আত্মমর্যাদা ছিল এই বীণা দাসের। এমনকি তিনি তার শেষ জীবনে শিক্ষকতা করে নিজের জীবন ধারণের খরচ পর্যন্ত জুগিয়েছিলেন। কিন্তু জানেন তো, একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু এই বীরঙ্গনা যিনি নিজের জীবনের সমস্তটুকু দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, তার জীবনের শেষটা কিন্তু একদমই ভালো হয়নি। হয়তো আপনি শুনলে অবাক হবেন যে কিভাবে একজন ভারতের স্বাধীনতা সংগ্রামী মহিলা যিনি তার জীবনের প্রায় অনেকটা সময় নিজের দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসর্গ করলো, তার জীবনের শেষ পরিণতিটা কিভাবে এমন হতে পারে। হয়তো আপনার নিজের প্রতি, একজন ভারতীয় হওয়ার প্রতি লজ্জা বোধ হতে পারে। তাহলে শুনুন কিভাবে কেটেছিল তার জীবনের শেষ সময়টা। 1968 সালের 26শে ডিসেম্বর রাস্তার ধারে একটি পচা গলা মৃতদেহ পাওয়া যায় এবং পুলিশ কিন্তু শনাক্ত করতে পারছিল না যে এই নারী দেহটি আসলে কার। এবং এই পচা গলা দেহ বহু মাস কেটে যাওয়ার পর বীণা দাসের দুঃসম্পর্কের কিছু আত্মীয় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেন দ্বারা শনাক্ত করা হয় যে এই মহিলা আর কেউ নয়, বীণা দাস। ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন হিরে, একজন সোনা, যার নাম ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের হৃদয় স্বর্ণাক্ষরে লেখা থাকার কথা ছিল, তার শেষ জীবনটা কিভাবে কাটলো। দেখুন, অন্যান্য যে সমস্ত উন্নত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশের স্বাধীনতা সংগ্রামীদের জীবন কি কখনো এইভাবে শেষ হয়েছে? এই প্রশ্নগুলো আমরা কখনো সরকারের সামনে তুলে ধরি না। এই প্রশ্নগুলো কখনোই আমরা নিজেদেরকে করে দেখি না। হয়তো করে দেখি না বলেই আমরা এই বীণা দাসের মতো হারিয়ে যাওয়া বিপ্লবীদের ইতিহাস আজ অব্দি ভালোভাবে জেনে উঠতে পারেনি। 1932 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই অনুষ্ঠানে যেখানে বীণা দাস নিজের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেতেন, সেটা তিনি কবে পেয়েছিলেন জানেন? সেটা তিনি জীবিত অবস্থায় পাননি, সেটা তিনি পেয়েছিলেন 2012 সালে। আগে হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয় 2012 সালে এই বীণা দাসকে তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেছিলেন। আজকের এই ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি।
আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটা, এই ভিডিও, এই কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন মানুষের কাহিনী নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।